হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কুনাল ম্যাথ একাডেমি চ্যানেলে তোমাদের অনেক অনেক অভিনন্দন। আজকে আমি নাম্বার সিস্টেমের প্রথম ক্লাস আমি নেব। দেখো, এখানে আমি কি করেছি, সংখ্যা সারণী করে নিয়েছি। আমরা সংখ্যা সম্বন্ধে আজকে ধারণা দেব তোমাদের, আর সংখ্যাগুলোকে আমরা চিনবো কোনটা কি সংখ্যা। চলো, এখানে দেখো নাম্বার সারণী করে দিয়েছি। নাম্বার গ্রাফ আমাদের কি কি সংখ্যা হয়, বাস্তব সংখ্যা হয়, কাল্পনিক সংখ্যা হয়, জটিল সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো? আমরা যেগুলো 1 থেকে 10 পর্যন্ত তোমরা যা কিছু করে এসো, সব করে এসো বাস্তব সংখ্যা, যা কিছু করে এসো। কাল্পনিক সংখ্যা কোনগুলো সেগুলো আমরা জানবো। কাল্পনিক সংখ্যা সেই সংখ্যাগুলোই, কাল্পনিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যার বর্গ, যে সংখ্যার স্কোয়ার আমাদের হয় ঋণাত্মক সংখ্যা, সেই সংখ্যাকে আমরা বলবো কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? এবার তো একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন -√5 এর স্কোয়ার যদি আমরা করি তাহলে কত হবে? এটা -5 হবে। তাহলে কোনো সংখ্যার যদি স্কোয়ার বর্গ যদি আমাদের ঋণাত্মক সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? কাল্পনিক সংখ্যা। তাহলে এখানে আমাদের -√5 এই সংখ্যাটা কি আমাদের কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? ওকে। এবার দেখো, এই -5টাকে আমরা কি লিখতে পারি? -5টাকে আমরা লিখতে পারি √5i। এই i এর ভ্যালু কত বলতো? এই আইটাকে বলা হয় ইমাজিনারি নম্বর। i সমান হচ্ছে √1। তাহলে ইমাজিনারি নম্বর হবে আমাদের i। এটাকে আমরা কি আয়োটা দিয়ে সূচিত করা হয়, i মিন্স আয়োটা। তাহলে কাল্পনিক সংখ্যা কোনটা? কোন সংখ্যার বর্গ যদি আমাদের ঋণাত্মক সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো কাল্পনিক সংখ্যা। এবার দেখো জটিল সংখ্যা। জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার কোনটা? কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা মিলিত হয়ে পড়ে যে সংখ্যাগুলো পাই আমরা, তাদেরকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। যেমন তোমরা উদাহরণ দিলে বুঝতে পারবে, 5 কি একটা রিয়েল নাম্বার। 5 এর সাথে আমরা যদি 3i অ্যাড করি তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে আমাদের জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার আর কাল্পনিক সংখ্যা দুটো মিলিত হয়ে পড়ে যে সংখ্যাটা আমরা পাবো তাকে আমরা বলবো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। জেনে রাখার জন্য আমি তোমাদের এটা বোঝালাম। এবার দেখো, বাস্তব সংখ্যার আমরা দুটো পার্ট করে নিয়েছি, একটা মূলত সংখ্যা, অমূলত সংখ্যা। ঠিক আছে? এর মূলত সংখ্যার মধ্যে আমাদের আসছে পূর্ণ সংখ্যা, আসছে ভগ্নাংশ আসছে। পূর্ণ সংখ্যার মধ্যে আমরা পেয়ে আছি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য। আমরা সবকিছু ডেফিনেশন অবশ্যই দেবো তোমাদের। তাও তোমরা এগুলো যে সংখ্যা সারণীটা তোমরা বুঝে নাও, যে সংখ্যা সারণীটা কি, বাস্তব সংখ্যা হয় আমাদের, কাল্পনিক সংখ্যা হয় আর জটিল সংখ্যা হয়। আর বাস্তব সংখ্যার ভাগগুলো তোমরা দেখে নাও। এছাড়াও আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আমরা কি শিখবো? স্বাভাবিক সংখ্যা পাবো, অখণ্ড সংখ্যা পাবো, এগুলো সবকিছু আমরা শিখবো। ঠিক আছে? তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো জাস্ট জানার জন্য। ঠিক আছে? আমরা এবার এই সবকিছু ডেফিনেশন গুলো আমরা দেখবো। এবার দেখো, আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা আমরা জানবো। স্বাভাবিক সংখ্যা হলো কোন সংখ্যাগুলো আমরা কোনো কিছু গণনার সময় কোন সংখ্যা থেকে শুরু করি, 1 থেকে শুরু করি, তাহলে 1 থেকে আমাদের শুরু হবে স্বাভাবিক সংখ্যা। মনে হবে কাউন্টিং এর সময় আমরা কি 1 থেকে শুরু করি, তাহলে 1 থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। সব সংখ্যাগুলো আমাদের কি হবে? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা জানলাম 1 থেকে শুরু হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? আমরা যদি স্বাভাবিক সংখ্যার সাথে যদি একটা জিরো অ্যাড করে দিই তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অখণ্ড সংখ্যা। তাহলে আমাদের 0, 1, 2, 3 করে অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু, তাহলে অখণ্ড সংখ্যা আমাদের শুরু হবে 0 থেকে। এবার আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সংখ্যা সারণীতে আমি তোমাদেরকে বলেছি যে পূর্ণ সংখ্যা কি, নেগেটিভ পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আর জিরো। তাহলে এখানে আমরা সংখ্যা রেখায় যদি আমরা বোঝাই, এটা যদি জিরো হয়, এটা আমাদের ধনাত্মক, এটা আমাদের ঋণাত্মক। তাহলে +1, +2, +3 এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। আর এভাবে মাইনাসের দিকে -1, -2, -3 চলতে থাকবে অসীম পর্যন্ত। তাহলে জিরোর জিরোর বাঁ দিকে যেগুলো সেই সংখ্যাগুলোকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। জিরোর ডান দিকে তাহলে সেই সংখ্যাগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে। এবার আমরা মূলত সংখ্যা, অমূলত সংখ্যা ডেফিনেশন আমরা জানবো। আর
জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আমরা জানবো। এবার আমরা জানবো মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা কাকে বলে? তাহলে আমরা মূলদ সংখ্যা কোনগুলো সেগুলো আমরা দেখি। মূলদ সংখ্যা সেই সকল সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো হবে আর পি কিউ যে কোনো একটা পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে আমি তোমাদের ডেফিনেশনটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে খাতাতে। তাহলে মূলদ সংখ্যা, তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে এই শর্তগুলো মনে রাখবে, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো এবং পি এবং কিউ যে কোনো পূর্ণ সংখ্যা। তবে সেটাকে আমরা কি বলবো? মূলত বলবো। তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো এবং পি এ কিউ যে কোনো পূর্ণ সংখ্যা। যেমন উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দেখো। এক্সাম্পল আমরা 1 2 3 সব স্বাভাবিক সংখ্যাগুলো আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে, লিখছি না খুব বেশি। ফ্র্যাকশন দেখো, 3 এর 4, 0.5, 0.3 মাথায় পোনাফোনি চিহ্ন, এটা কি বলে? পোনাফোনি। আমরা ফ্র্যাকশনে আমরা জানবো এই জিনিসটা কি কি ফ্র্যাকশন বলা হয়, ঠিক আছে। এই যতগুলো আমি নাম্বার দেখলাম বা আবার √16, এটা আমাদের কি? মূলদ সংখ্যা। তাহলে আমাদের এই সব সংখ্যাগুলো আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। যেমন দেখো এটাকে 0.5, তাহলে 0.5টাকে আমরা লিখতে পারি 5/10 সমান 1/2 লেখা যাচ্ছে। পি বাই কিউ, কিউ নট ইকুয়াল টু জিরো হচ্ছে এবং পি এ কিউ দুটো কি হচ্ছে? পূর্ণ সংখ্যা হচ্ছে। 0.3 মাথায় পোনাপুনি, তাহলে এটাকে আমরা ফ্র্যাকশনে যদি করি 3/9 বা 1/3। কেন হচ্ছে 3/9 বা 1/3? আমরা ফ্র্যাকশনের জন্য আলাদা একটা ক্লাস নেব, তখন তোমরা বুঝতে পারবে। আবার √16, এটা কি? 16 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমি ছোট্ট একটা ডেফিনিশন দিচ্ছি যে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা হবে তাদের আমরা কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা। যেমন 16 একটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা যে 16 √16 এর ভ্যালু কত হবে? 4। 4কে আমরা লিখতে পারি 4/1। তাহলে √16 একটা কি? মূলদ সংখ্যা হচ্ছে। পূর্ণবর্গ সংখ্যার ডেফিনেশন তোমরা মনে রাখো বা তোমরা চাইলে তুমি লিখে নিতে পারো। কি বলছি? যে সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা হয় তাকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে তোমাদের মূলদ সংখ্যা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা জানবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কিছু নেই, মূলদ সংখ্যার অপোজিট জাস্ট। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়াল টু জিরো। তাহলে এমন যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়াল টু জিরো। তোমাদের উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি √2, √3,
√5। ঠিক, এগুলো সব আমাদের কি অমূলদ সংখ্যা। আবার 0.124236 ডট ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, যেগুলো আমাদের অনাবৃত্ত অনাবৃত্ত দশমিক সংখ্যা বলা হয়, অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা এগুলো, যেগুলো আর এগুলো যেটা তিনের মাথায় পৌনাপনিক মানে 0.33 বারবার ফিরে আসবে, তাহলে এটাকে বলবো আমরা আবৃত অসীম আবৃত দশমিক সংখ্যা, আর এটাকে বলবো অনাবৃত্ত। তাহলে অনাবৃত্ত দশমিক সংখ্যাগুলো কি হবে, আমাদের অমূলদ সংখ্যা হবে। তোমরা মনে রাখবে আর একটা পায়ের ভ্যালু, পাই প্রকৃতপক্ষে আমাদের কি অমূলদ সংখ্যা, তাহলে এখানে আমরা পাই লিখে নিতে পারি। পাই পায়ের ভ্যালু আমাদের কি হয় অমূলদ, আমরা অ্যাপ্রক্স ভ্যালু 22-এর সাথে যেটা করি সেটা আমাদের অ্যাপ্রক্স ভ্যালু, বা 3.14 যেটা করি আমরা অ্যাপ্রক্স ভ্যালু। পায়ের অরিজিনাল মান জানো কত? পায়ের অরিজিনাল মান হচ্ছে 3.141592653, এইভাবে চলতে থাকে। ঠিক আছে, এটা হলে এটা কি ইরেগুলার, রেকারিং না এটা। ঠিক আছে, এটা আমাদের এটা হলো আমাদের অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা, আর পায়ের ভ্যালু আমাদের অনাবৃত্ত। ঠিক আছে, তাই এটাকে আমরা বলছি অমূলদ সংখ্যা। আশা করি তোমরা এতদূর বুঝেছো। দেখো এখানে তোমরা বলতে পারো যে √2টাকে আমরা পি বাই কিউ আকারে যদি প্রকাশ করি √2/1ও করতে পারি। √2 যদি 1 করি আমরা, তাহলে পি এর ভ্যালু কত হয় √2, কিউ এর ভ্যালু কত হয় 1। তাহলে এটা কেন মূলদ সংখ্যা হচ্ছে না, তোমাদের প্রশ্ন মনে আসতে পারে। কারণ এখানে দেখো আমরা কি বলছি, মূলদ সংখ্যার শর্ত কি পি ও কিউ কি হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। তাই √2 কি আমাদের পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা নয়, তাই এখানে রুটটা আমাদের অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। মনে রাখবে তোমরা এটা, তোমাদের ডাউট হতে পারে, বা আমারও, আমি যখন শিখেছিলাম ম্যাথ তখন আমারও এই প্রশ্নটা হতে, √2 কেন আমাদের মূলদ সংখ্যা নয়? কারণ √2 কে আমরা লিখতে পারি √2/1 করতে পারি, কারণ এখানে এই শর্তটা মনে রাখবে। সেই জন্য তোমার বললাম যে কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে এবং পি ও কিউ যে কোনো এক পূর্ণ সংখ্যা হতে হবে। তো √2 আমাদের কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা নয়, তাই আমরা এটাকে অমূলদ সংখ্যা বলবো। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে সেটা আমরা জানবো। তাহলে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যে সংখ্যার দুটো উৎপাদক থাকবে, তাদেরই আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে মৌলিক সংখ্যা লিখছি, যে সকল সংখ্যার দুটি উৎপাদক থাকে, তাদের মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে যে সকল সংখ্যার দুটি উৎপাদক তাদেরই আমরা মৌলিক সংখ্যা বলবো। এক্সাম্পল দেখে নাও, 2, 3, 5, 7, 11, 13, এইসব আমাদের কি মৌলিক সংখ্যা। তো 2 এরও দুটো উৎপাদক কি কি, 1 এবং 2, 3 এরও দুটো উৎপাদক 1 এবং 3, 5 এরও 1 এবং 5, 7 এরও 1 এবং 5, 11, 1 এবং 11, 13, 1 এবং 1 তো সবার কমন ফ্যাক্টর, সবারই তো সাধারণ উৎপাদক 1, এবং সবার কি অনলি দুটো উৎপাদক থাকে। এবার আমরা জানবো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে কম্পাউন্ড নাম্বার, যে সকল সংখ্যার 2 এর বেশি যাদের উৎপাদক, 2 এর বেশি উৎপাদক হলে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, যৌগিক সংখ্যা। তাহলে যে সকল সংখ্যার 2 এর বেশি উৎপাদক থাকে, তাদের যৌগিক সংখ্যা বলে। তাহলে যে সকল সংখ্যার 2 এর বেশি উৎপাদক থাকবে, 2 এর বেশি উৎপাদক থাকলে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, যৌগিক সংখ্যা। এক্সাম্পল দিচ্ছি আমরা, এক্সাম্পল দেখো 4,
6, 8, 9। দেখো 4-এর কটা উৎপাদক? 4-এর দেখো এখানে 1 তো সবার কমন উৎপাদক, কমন ফ্যাক্টর। 2 আর 4, তাহলে 4-এর কটা উৎপাদক হলো? 3। তাই 2 এর বেশি হচ্ছে, তাই 4 আমাদের কি হচ্ছে? যৌগিক সংখ্যা। 6-এরও সেম। 6-এর কি ফ্যাক্টর হবে? 1 হবে, 2 হবে, 3 হবে এবং 6 হবে। 6-এর 4টা ফ্যাক্টর হবে, তাহলে 6 আমাদের কি? যৌগিক সংখ্যা। 2 এর বেশি হলে সে সংখ্যাটাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। 9-এরও 1 হবে, 3 হবে, 9 হবে। তাহলে যে সকল সংখ্যার 2 এর বেশি উৎপাদক হবে তাদের আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। তাহলে এবার তোমার মনে প্রশ্ন আসবে যে আগে আমরা যেই সংখ্যাটা আমরা জেনেছিলাম যে মৌলিক সংখ্যা, আমিও জেনেছিলাম যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদের আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। কিন্তু আমি এখানে চেঞ্জ করে দিয়েছি, যে সকল সংখ্যার অনলি 2টো উৎপাদক থাকবে তাদেরই আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে 1 আমাদের মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তাহলে 1 আমাদের, 1 এর তো অনলি একটাই ফ্যাক্টর, তাহলে 1 আমাদের কি? না মৌলিক না যৌগিক। মনে রাখবে তোমরা, 1 হচ্ছে না মৌলিক না যৌগিক। এবার দেখো পরস্পর মৌলিক সংখ্যা জিনিসটা কি? তোমাদের যে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। পরস্পর মৌলিক সংখ্যা জিনিসটা কি? দুটি সংখ্যা, যদি দুটি সংখ্যার যদি গসাগু 1 হয় তাহলে সেই সংখ্যা দুটিকে পরস্পরের কি বলা হয়? মৌলিক বলা হয়। তাহলে মনে রাখবে পরস্পর মৌলিক সংখ্যা জিনিসটা কি? দুটি সংখ্যার গসাগু 1 হলে তাদের আমরা পরস্পর মৌলিক সংখ্যাও বলবো। ঠিক আছে, যেমন এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল হলো 5 এবং 7 পরস্পর কি? মৌলিক সংখ্যা বলা হয়, কারণ 5 এবং 7-এর গসাগু কত হবে? 1। গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 5-এর গুণনীয়ক কি? 1। 7-এর গুণনীয়ক কমন গুণনীয়ক যেটা সাধারণ, সেটাকে আমরা কি বলবো? গসাগু। তাহলে 5 এবং 7-এর গসাগু কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে যে সকল সংখ্যা দুটি সংখ্যা এমন সংখ্যা হতে হবে যাদের গসাগু পরস্পর 1, তাদেরকে বলা হয় কোপ্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা। এবার আবার লিখতে পারো তুমি 7 এবং 10, এটাও পরস্পর কি হবে? মৌলিক সংখ্যা হবে। যে সকল সংখ্যার গসাগু, যে দুটি সংখ্যার গসাগু আমাদের 1 হবে তাদেরকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। আরেকটা জিনিস মনে রাখবে, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কি হয়? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় 1 এবং পরস্পর মৌলিক সংখ্যা যদি লসাগু বলা হয়, এমসিকিউ কোয়েশ্চেন আসে পরীক্ষায়, যদি লসাগু বলা হয় তাহলে সংখ্যা দুটির গুণফল। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু যদি বলে 1 হবে এবং পরস্পর মৌলিক সংখ্যার লসাগু যদি বলা হয় তাহলে সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, এবার আমরা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা আর টুইন প্রাইম নাম্বার আমার বলা হয়নি। টুইন প্রাইম নাম্বারটা আমি বলে দিচ্ছি। টুইন প্রাইম নাম্বার জিনিসটা কি? জোড় মৌলিক সংখ্যা কাকে বলে। ঠিক আছে, এগুলো করে পরে আমার ক্লাসটা, আজকের ক্লাস আমরা শেষ করব। এবার আমরা যেটা আমি বলতে ভুলে গেছিলাম তোমাদের, জোড় মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বারটা কি? টুইন প্রাইম নাম্বার হচ্ছে কিছু না, যে সকল প্রাইম নাম্বারের তাদের মধ্যে ডিফারেন্স 2, যাদের ডিফারেন্স, যে সকল মৌলিক সংখ্যার ডিফারেন্স 2 তাদের আমরা বলবো জোড় মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বার। যেমন এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। এখানে 5 এবং 7 এরা কি? পরস্পর জোড় মৌলিক, কারণ এদের ডিফারেন্স 7 - 5 কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে যে সকল মৌলিক সংখ্যার ডিফারেন্স, পার্থক্য 2 হয় তাদেরকে আমরা বলবো টুইন প্রাইম নাম্বার। যদিও এখন পর্যন্ত কম্পিটিটিভ এক্সামে আসেনি টুইন প্রাইম নাম্বার জিনিসটা কি, তোমরা জেনে রাখো। আবার দেখো 7, 11 এবং 13 এটাও কি টুইন প্রাইম নাম্বার বলা যেতে পারে একে। অবশ্যই বলা যেতে পারে এটা 13 এবং 11 ডিফারেন্স কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে যে সকল প্রাইম নাম্বারের ডিফারেন্স 2 তাদের আমরা বলবো টুইন প্রাইম নাম্বার। এটা মনে রাখবে তোমরা। জোড় সংখ্যা ইভেন নাম্বার কাকে বলে? ইভেন নাম্বার জোড় সংখ্যা আমরা আগে পড়েছি, যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে 2 সম্পূর্ণভাবে বিভাজ্য। যে সকল সংখ্যা, আমি লিখে দিচ্ছি তোমরা লিখে নেবে, যে সকল সংখ্যা 2 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো জোড় সংখ্যা বা ইভেন নাম্বার।
তো এইখানে দেখো একটা জিনিস, যে সকল সংখ্যা 2 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এই কথাটার অর্থ কি? এটা তোমাদের জানতে হবে। তো সম্পূর্ণভাবে কথাটার অর্থ হচ্ছে সেই সংখ্যাটাকে ভাগ করলে ভাগফল আমাদের কি হবে? পূর্ণ সংখ্যা এবং ভাগশেষ কি হতে হবে? শূন্য হতে হবে। ভাগফল অবশ্যই কি হতে হবে? পূর্ণ সংখ্যা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, 8 কে আমাদের 2 দিয়ে ভাগ করা হয়। 2 4 এ 8। তো এখানে ভাগশেষ কি? শূন্য হচ্ছে। আর ভাগফল কি হচ্ছে? পূর্ণ সংখ্যা। তাহলে ভাগফল আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে এবং ভাগশেষ শূন্য। তবে সংখ্যাটাকে আমরা সম্পূর্ণভাবে বিভাজ্য বলতে পারবো। ঠিক আছে? তোমরা তোমরা বলতে পারো 3 কেও তো 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 কেন আমাদের জোড় সংখ্যা নয়? তাহলে 3 কে যদি আমরা ভাগ করি, 2 1 কে 2 1 পয়েন্ট, এখানে একটা শূন্য, 2 5 10। তাহলে এখানে দেখো ভাগশেষ শূন্য হলো, এখানে দেখো এই সংখ্যাটা এটা কি ভগ্নাংশ সংখ্যা চলে আসছে, পূর্ণ সংখ্যা হচ্ছে না, তাই 3 আমাদের জোড় সংখ্যা নয়। তাহলে যে সকল সংখ্যা 2 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য কথার অর্থ আশা করি তোমরা বুঝে। বিভাজ্য সম্পূর্ণভাবে বিভাজ্য তাদেরকেই বলবো যাদের ভাগফল আমাদের কি পূর্ণ সংখ্যা হতে হবে এবং ভাগশেষ কি হবে? শূন্য হবে। ঠিক আছে, আশা করি বুঝেছো। এবার বিজোড় সংখ্যা কি? বিজোড় সংখ্যা অড নম্বর, যে সকল সংখ্যা 2 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য নয় তাদেরকে আমরা কি বলবো? বিজোড় সংখ্যা বলবো। যেমন এক্সাম্পল দিচ্ছি আমি, 1 3 5 এসব আমাদের বিজোড় সংখ্যা। আশা করি তোমরা জানো বিজোড়, জোড়, বিজোড় আগে জেনেছো, তো আমি আবার তোমাদের জানিয়ে দিলাম। আর হ্যাঁ, সবচেয়ে ছোট জোড় সংখ্যা যদি বলা হয় তো কি হবে বলো তো? 0। সব থেকে ছোট যদি আমাদের জোড় সংখ্যা বলা হয় কি? 0। 0 থেকে শুরু হবে। ঠিক আছে? পজিটিভ। 0 কি পজিটিভ? অবশ্যই পজিটিভ। 0 2 4 6 এগুলো কি আমাদের জোড় সংখ্যা। ঠিক আছে, আজকে আমার প্রথম ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি তোমাদের ডিভিজিবিলিটি রুল পড়াবো। ঠিক আছে, তোমরা এইভাবে আমার সাথে থাকবে, দেখবে তোমাদের ক্লাসগুলো খুব ভালো লাগবে। ওকে, বাই।